ঠিক আছে ফ্র্যাকশন কি বলবেন আমার অসুবিধা নাই আপনাদের যারা কোর্সমেটরা আছে তাদের তো অসুবিধা ওরা দেখে না না দেখে না দেখো কিন্তু আমি যদি না দেখি তাহলে বলে স্যার আমি দেখেন না আমি কি দেখে ক্লাস করব মানে বুঝছেন দেখুন না দেখুন ওটা সমস্যা নাই ওটা তো আপনি ধরতে যাবেন না আপনি দেখেন না কিন্তু এখন আমি যদি না দেই তখন তো বলবো যে স্যার আমরা তো ভিডিও না আমি কি করব স্যার বুঝছেন না অনেকে একটু দেখার জন্য দেখলে যে কয়টা মিনিট আছে হ্যাঁ এটাই বুঝছেন না আমার জায়গাতে তো আমার ঠিক থাকতে হবে আর সে দেখুক না দেখুক এটা তার ব্যাপার তাহলে লিগ্যাল হ্যাঁ লিগ্যাল আর কি তাহলে লিগ্যালের বিষয়টা আপনি আইনগুলোকে আইন প্রণয়ন এক একটা দেশের জন্য এক এক রকম থাকে তো সেই জিনিসগুলো কিন্তু we have to follow we have to ensure যে আমাদের ওখানে আমরা কি করব সো ওই জিনিসগুলো and finally হচ্ছে environment is very important এখন আমরা কিন্তু সাস্টেইনেবিলিটি নিয়ে অনেক কথা বলছি এসডিজি নাম শুনছেন না সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস প্রত্যেকটা দেশে যে বড় বড় ইকোনমি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এর প্রত্যেকটা গভর্নমেন্টের এজেন্ডা থাকে জাস্ট টু ইম্প্রোভাইজ all those environmental goals বুঝা যাচ্ছে যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টের জন্য এখন আমাদের দেশে আপনি চিন্তা করেন এনভায়রনমেন্টালি কিন্তু একটা সময় কিন্তু অনেক এক্সপ্লয়টেশন হতো আমাদের দেশে এনভায়রনমেন্টাল কিছু ছিল না আপনি চিন্তা করে দেখেন যে আপনার নদীতে আমরা যে ডিসচার্জ করতেছি আমাদের ওয়েস্ট ফ্যাক্টরি ওয়েস্ট এখন কিন্তু আস্তে আস্তে এগুলো অনেক সচেতনতা বাড়ছে না অনেক এনভায়রনমেন্টালিস্ট অনেক যারা হচ্ছে যে সমাজবাদী মানে যে লেদার ফ্যাক্টরিগুলো পরিবেশবাদী এক্স্যাক্টলি স্যার যে লেদার ফ্যাক্টরিগুলো ছিল এক্স্যাক্টলি দেখেন এই জিনিসগুলো কিন্তু আর এখন নাই এদেরকে আলাদা এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে ওয়েস্ট তো হবে প্রোডাকশন করলে লেদার ওয়েস্ট এখন এক্স্যাক্টলি আপনি আরএমজি তে যান আপনার কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে হবে আপনি যে ওয়েস্ট বুঝে আপনি চাইলেন আর আপনি যে একটা লাইন করে দিয়ে যে নদীতে ছেড়ে দিলেন না এটা হবে না এবং এনভায়রনমেন্টের আগে কি এটা কিন্তু আপনার একটা ছাড়পত্র নিতে হয় আপনি যে ফ্যাক্টরি স্টাবলিশ করবেন পরিবেশ সো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ইজ গেটিং ভেরি স্ট্রঙ্গার গ্রিনিং হচ্ছে যে গ্রিন ফ্যাক্টরি দেখেন না আরএমজিতে অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি বলা হয় কেন গ্রিন ফ্যাক্টরি বলা হয় দে আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য এনভায়রনমেন্ট এবং তারা যে প্রোডাকশন করতেছে তাদের প্রোডাকশন ফ্যাসিলিটিসের কারণে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হচ্ছে না বুঝা যাচ্ছে সেরকম কিন্তু অনেক প্ল্যান্ট আছে না যে আপনি লেদার বলেন আরএমজি বলেন হ্যাঁ টেক্সটাইল বলেন তো যেটাই হোক হোয়াটসএভার টেক্সটাইল আরএমজি সো এইগুলো জিনিসের কারণে কি কি এনভায়রনমেন্টের জন্য কি ক্ষতি হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট সাস্টেইনেবল যদি করতে চান যে আপনি যদি পরিবেশ নষ্ট করে ফেলেন তাহলে তো মানে ফিউচার জেনারেশনের জন্য কি হবে সাস্টেইনেবিলিটি আমরা কি বললাম যে you will consume the benefit or you will have the benefits but making sure that you preserve it for your future generations বুঝা যাচ্ছে সো এটা এনশিওর না করতে হলে তো হবে না সো এটা গেল টেস্ট ঠিক আছে তো তারপরে দেখেন এন্ট্রি কনসিডারেশনস এর ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে এন্ট্রি কনসিডারেশন এখন আমরা এন্ট্রি যে করব কিভাবে করব এখন দেখেন কয়টা আছে স্পিড আছে এর সাথে কস্ট আছে ফ্লেক্সিবিলিটি আছে রিস্ক ফ্যাক্টরস আছে পেব্যাক পিরিয়ড এবং লং টার্ম অবজেক্টিভস যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা কি আমরা ফিজিবিলিটি স্টাডি করতে হবে না আপনি সাধারণত আপনি যদি 10,000 টাকা কোথাও দেন আপনি ফিজিবিলিটি স্টাডি ছাড়া তো করেন না 10 লাখ টাকা কোথাও ইনভেস্ট করবেন না আপনি একটা ফিজিবিলিটি স্টাডি করবেন না এই টাকাটা ইনভেস্ট করলাম কয় বছর লাগবে আমার এই টাকাটা উঠে আসলে কয় বছর পরে রিটার্ন পাওয়া শুরু করব সেরকম তো সেম ভাবে একই সো কি স্পিডে করবেন ঠিক আছে কি স্পিড একটা আছে যে আপনি একদম একত্রিতভাবে পুরো একসাথে করে ফেলবেন যেটাকে বলে র্যাডিক্যাল একবারে করে ফেলবেন আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টাল আস্তে আস্তে অল্প অল্প করে ফার্স্ট একটা সেটআপ করলাম এই যে আজকে এখন আমি আপাতত হচ্ছে যে অ্যাসেম্বলিং শুরু করি পরে ভবিষ্যতে গিয়ে আমি আস্তে আস্তে বাড়ায় ম্যানুফ্যাকচারিং একটা ছোট্ট পার্টস কিছু পার্টস প্রোডিউস করা শুরু করলাম কিছু থেকে শুরু করে সব পার্টস আস্তে আস্তে প্রোডিউস করা শুরু করলাম তারপর এখানেই ম্যানুফ্যাকচারিং শুরু করলাম মানে বুঝছেন বিষয়টা এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ তো স্পিডটা কেমন হবে একবারে পুরো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেটআপ করে ফেলবেন নাকি আস্তে আস্তে মানে স্পিডটা কেমন হবে কস্টগুলো কেমন হবে কি পরিমাণ খরচ হতে পারে এই কস্টগুলো আপনি অ্যাসোসিয়েট করে সো এখানে ইউ ডিটারমাইন হাউ ইউ আর গোইং টু ডু ইট এন্ড ফ্লেক্সিবিলিটি একটা ইস্যু যে ফ্লেক্সিবিলিটি হলে কান্ট্রি অফিস থাকলে কারণ আমার ওখানে ফ্লেক্সিবিলিটি কতটুকু আছে এখন আমি কি আমার এখান থেকে আলাদা পুরো সেটআপ দিতে হবে ওখানে নাকি আমার এই দেশ থেকে আমি সবকিছু মনিটর করে মানে করতে পারবো সো এই জিনিসগুলো কিন্তু ফ্লেক্সিবিলিটি একটা ইস্যু থাকে তাই না যে আপনার ওখানকার অপারেশনসগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন সো এই অপারেশনসগুলো ম্যানেজ করার ক্ষেত্রে তো আপনার অনেকগুলো ফ্যাক্টর থাকে আরেকটা বড় থাকে যে রিস্ক ফ্যাক্টর পলিটিক্যাল রিস্ক ইকোনমিক রিস্ক অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে যেটার কারণে আপনি কিন্তু এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসটা করতেছেন এই যে পেস্টাল অ্যানালাইসিস ইজ মেইনলি অ্যাজ এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস বলা হয় এটা হচ্ছে মূলত বলছে আপনি কেন ইন্টারন্যাশনাল মার্কেটে এন্টার করবেন এন্টার করার আগে সেই মার্কেটের এনভায়রনমেন্টগুলো আপনি দেখবেন যে মার্কেট এনভায়রনমেন্টগুলো কেন ঢুকতেছেন এবং সেটাতে ঢোকার আগে সেই এনভায়রনমেন্টগুলো আপনি যাচাই বাছাই করবেন করার পরে আপনার এন্ট্রি কনসিডারেশনগুলো আপনি কিভাবে ঢুকবেন
এই ফ্যাক্টরসগুলো আপনি কনসিডার করবেন। তারপরে হচ্ছে রিস্ক ফ্যাক্টরসগুলো, কি ধরনের রিস্ক আছে আপনি মনে করেন, আপনি একটা রিস্ক স্টাডি করেন, হ্যাঁ করার পর ফাইনালি হচ্ছে আপনার পে ব্যাক পিরিয়ড, এই টাকাটা আমার কতদিন লাগবে উঠে আসতে। পে ব্যাক পিরিয়ড আমরা তো করি ফাইন্যান্সে, তো কোর্সে নাই গেছি, এটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটাকে করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট দেখছেন না, প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু থাকে যে আমার 100 টাকা আমি ইনভেস্ট করব, এটা আমার পে ব্যাক পিরিয়ড কতদিন লাগবে, রিটার্ন পিরিয়ড। সো এক্স্যাক্টলি, সো এটা থেকে আমরা একটা অ্যানালাইসিস করে প্রজেক্ট ম্যানেজ ফাইনালি হচ্ছে আমার লং টার্ম অবজেক্টিভ, আমি কেন আমি ইনিশিয়েটিভটা যে নিব, আর এটা সব আমার লং টার্ম অবজেক্টিভ থেকে আমি কি করতে চাই অ্যাকচুয়ালি। সো এটা আমার স্ট্র্যাটেজিক গোলসগুলো, যেগুলো আমার কোম্পানির যে স্ট্র্যাটেজিক গোল মানে তো বুঝেন যে লং টার্ম গোলস যেগুলো আমার কোম্পানির যে লং টার্ম গোলসগুলোর সাথে ওগুলো অ্যালাইন করে কিনা, স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভস এন্ড অবজেক্টিভসগুলোর সাথে, এন্ড ফাইনালি ইউ আর গোইং টু এন্টার দ্য মার্কেট। ভিশন যেটা আমাদের ছিল সেটা, হ্যাঁ সেটার সাথে অ্যালাইন করে কিনা, আমি যে সে লং টার্ম গোলসের সাথে বা অবজেক্টিভসের সাথে অ্যালাইন করছি কিনা, ঠিক আছে। সো বুঝা গেল স্লাইডটা, কিন্তু দেখেন একটা স্লাইড আমি পুরো জি স্যার ঠিক আছে। মানে বুঝছেন, সো ডেপথে গেলে কিন্তু অনেক ডেপথে যাওয়া যায়, মানে বুঝছেন বিষয়টা, আমি ওই ডেপথেই চাই। আমি অনেক 15টা চ্যাপ্টার পড়াইলাম, কিন্তু ওই খালি আপনার থিওরি পড়াইতে লাভ নাই, আমার লাভ আছে। এগুলো স্যার আমরা যে বিজনেসটা দেখতেছি, আমি আর ও বেসিক্যালি ভাই আছে, মানে খুব সুন্দর আমার সাথে ম্যাচিং করতেছে। এক্স্যাক্টলি, ওই প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল করতেছি আপনাকে। হ্যাঁ সেটাই তো প্র্যাকটিক্যালি। আমি যখন কি বলছি থিওরিটা, মানে মূলত এইখানে আপনারা হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আছে, কিন্তু এই থিওরিটাকে কিভাবে আপনি আপনার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের সাথে রিলেট করতে পারেন, ওই জিনিসটাই তো আমি বলছি। আমি তো প্রথম ক্লাস থেকে আই গেস আমার ক্লাসে যারা করছেন, আগেও বিগত ক্লাসে যারা করছেন, আমি কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডই পড়াই। আমি কিন্তু থিওরি, মানে আমার অন্যান্য যে কোর্স করছেন আই বিলিভ যে আমি কিন্তু মানে থিওরি কিন্তু আপনাকে মনে রাখি না, এটা সত্যি কথা। আপনি এটা জিনিস করবেন, দুদিন পরে ভুলে যাবেন। হ্যাঁ, বাট ওই জিনিসটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার কাজের সাথে অভিজ্ঞতার সাথে মিলাইতে পারেন, রিয়েল লাইফে যদি ওটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন, ওটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে। ওইটাই হচ্ছে আপনার নলেজ, ওইটাই আপনি শিখলেন। আর এর আপনি বললেন ঢাকা বাংলাদেশের রাজধানী, লাভ নাই, বুঝছেন না বিষয়টা? না ভালো লাগছে স্যার, এগুলো খুব সুন্দর, আমাদের একদম মানে কাজ রিলেটেড। হ্যাঁ, যে জায়গায় কাজ করছি কাজ রিলেটেড। কাজের রিলেটেড, হ্যাঁ টপিকসগুলো ওরকমই হচ্ছে, ইন্টারেস্টিং, নাহলে তো ইন্টারেস্টিং মনে হবে না। যদি ওই গল্পটা আমরা ওই থিওরি পড়লাম, এটা ওইটা ভালো লাগবে না, সেটাই একদম রিলেটেড। একদম রিলেটেড। এক্স্যাক্টলি। সো ইন্টারন্যাশনাল মার্কেটিং বেনিফিটস এন্ড রিজনস, দেখেন কেন আমরা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটিংটা করে থাকি। সো হোয়াট আর দ্য মেইন রিজনস দ্যাট উই ডু দ্য ইন্টারন্যাশনাল মার্কেটিং? So there are a number of reasons why business decide to trade internationally, including দেখেন competition within the international is becoming too expensive. ওই যে পয়েন্টস গুলো, তাই না? Same points. Sales and profits are declining in national markets. International expansion, market development is suggested as an option to plug falling sales under. ঠিক আছে? International markets offer the opportunity to increase the product life cycle for products within a life cycle coming to an international market. ওই ছয়টা সাতটা পয়েন্ট। এখানে আরো মানে পুরো ডিটেইলস একটু ডিসক্রাইব করে লেখছে। হ্যাঁ, ওভারসিজ মার্কেটস contain similar market segments as national markets. Easy international travel and technology are turning national brands into, এখন ডিসটেন্স কমে যাচ্ছে, ইজি ট্রাভেল, ইজি আমাদের ভার্চুয়াল কারণে আমরা আরো এক্সপোজার পাচ্ছি, আরো সবকিছু দেখতে পাচ্ছি। সো ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং টেকনোলজির কারণে আমাদের কি হচ্ছে, গ্লোবাল ব্র্যান্ডসগুলো, ন্যাশনাল ব্র্যান্ডসগুলো গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিণত হচ্ছে, তাই না? into international brands and facilitating the move into international markets. International market চলে যাচ্ছে। Consumers and buyers in other countries may already have become familiar with the brand during trips abroad and through the internet. এখন তো ওটাও লাগে না, trips abroad লাগে না, কালকে কবে আইফোন রিলিজ হবে এটা কিন্তু আমি এনে বসেই জানি, জানেন না কোন মডেলটা কত কি স্পেসিফিকেশন, ডিউ টু টেকনোলজি। এখন কিন্তু আর দেখেন তাহলে এখন কি আর ন্যাশনাল ব্র্যান্ড আছে বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, গ্লোবাল ব্র্যান্ড হয়ে গেছে। তাহলে ব্র্যান্ডিং হলো বুঝা যাচ্ছে, ন্যাশনাল ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। The business is doing well in national markets and the firm have decided to become a global player. So আস্তে আস্তে দেখা যায় চারটা পাঁচটা অনেকগুলো রিজিয়ন আপনি ভালো করছেন, ফাইনালি ইউ ওয়ান্ট টু বিকাম আ গ্লোবাল প্লেয়ার। বুঝা গেল বিষয়টা? সেটা আবার সময় এই তো ওভারসিজ মার্কেটটা আমাকে একটু টোটাল, এটা ওভারসিজ মার্কেট কন্টেন্সিয়াল মার্কেট বুঝায়, এটা ফরেন মার্কেট, ওভারসিজ মানে ফরেন মার্কেট, যেটা ফরেন মার্কেট, বুঝা যাচ্ছে? সো এই ছয়টা পয়েন্ট এটাই। সো আমরা হয়তো এখানে আসতে পারে যে ইন্টারন্যাশনাল মার্কেট বেনিফিটস এবং রিজনস গুলো কি, সেইভাবে একটা কোশ্চেন আসতে পারে, ধরেন যে এরকম যে think of you as an international marketing manager, so elaborate the reasons why do you think you should enter the foreign market, what are the reasons as well as what are the benefits, এরকম conceptual question আসবে। সো যেটা আপনি নিজে থেকে লিখতে পারবেন।
আই গেস এখনই আপনার পড়া গেছে আপনার আলাদা করে জাস্ট পয়েন্টগুলো একটু মনে রাখবেন যে কোন কোন পয়েন্টসগুলো একটু মনে না রাখলে তাহলে কিছু মার্কেট আছে হলো স্যার ভালো, আমরা তো ইন্টারন্যাশনালি কিছু মার্কেট হলো প্রোডাক্টগুলো করি, যেমন শ্রীলঙ্কা ভালো, আপনি তারপর জানেন কি আফ্রিকান, আছেন? আমি ওরিয়ন আছি, ওরিয়েন্ট গ্রুপ মানে ওরিয়েন্ট কি ওরিয়েন্ট গ্রুপে ফার্মেন্টেশন, জি জি ফার্মাতেই আছে জি। আচ্ছা তো ওখানে দেখা যায় হলো যেমন হলো ইয়ের মার্কেটগুলো, আফ্রিকান মার্কেটগুলো খুব ভালো, হ্যাঁ কিন্তু কিন্তু ইউরোপে যদি ঢুকতে ওরিয়েন্টের কত নম্বরে আছে এখন মানে যদি ফার্মাসিউটিক্যাল আপনি ফার্মাসিউটিক্যালে দুটো আছে, একটা ওরিয়েন্ট তো ফার্মাসিউটিক্যাল, কি ফরেন ওরিয়েন্ট কি ফরেন কোম্পানি না না বাংলাদেশ না বাংলাদেশ, ওই যে উবাইদুল করিম স্যার। ও আচ্ছা কমপ্লিটলি বাংলাদেশ তাহলে আমরা দেখেন তো এখন কয়টা দেশে এক্সপোর্ট করে তারা ওরা হচ্ছে আমরা 7টা দেশে এক্সপোর্ট করি, 7টা দেশে 7টা এক্সপোর্ট দেশে। তো এক নম্বরে কার আছে স্কয়ার না ভ্যাকসিন কো ইয়াতে ইউরোপ, ইয়াতে আপনার বাংলাদেশের ফার্মাসিউটিক্যালে হ্যাঁ মানে ইন্টারন্যাশনালে নাকি লোকালে? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের ভ্যাকসিন কয়েক নম্বর, এক নম্বরে আছে কিন্তু তারপরে স্কয়ার তারপরে হচ্ছে স্কোয়ারের ইনসেপ্ট ইনসেপ্টার মার্কেট। এসকে প্লাস এফ তো আমাদের বাংলাদেশে না এসকে বাংলাদেশ। এসকে বাংলাদেশ এসকে স্যার আমাদের ট্রান্সফর্মে ট্রান্সফর্মিং এসকে এসকে প্লাস তাহলে দেখেন আমরা কিন্তু ফার্মাসিউটিক্যালে কিন্তু আমরা এখন মানে উই আর কাইন্ড অফ আমাদের তো এক্সপোর্টার হিসাবে তাই না ফার্মাসিউটিক্যালস তো আমরা অনেক আগে এসকের প্রচুর মার্কেট এসকে- এক্সপোর্ট এসকে- আছে, ইন্টারন্যাশনালে হ্যাঁ, প্রচুর আছে প্রচুর ভালো করে। প্রচুর প্রচুর। তো আমাদের কিছু মানে মানে যেগুলো মেডিসিন ওগুলো ছাড়া তো আমাদের ইম্পোর্ট করা তেমন একটা লাগে না লাগে না, না, শুধু র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করা। এক্স্যাক্টলি আর বাকি রেস্ট তো আমরা ম্যানুফ্যাকচার এখানে এখনো যে মানে মেডিকেল ইকুইপমেন্টস এগুলো কি আমাদের বাংলাদেশে হয় মেডিকেল ইকুইপমেন্ট গুলো এখন হলো বাইরে। এই যে ধরেন না, না, বাইরে, বাইরে। শুনে বাইরে। বাংলাদেশে আছে, সিরিজটা বাংলাদেশে আছে। না জিএমআই মধ্যে কিছু জিএমআই করে কিন্তু ছোট আপনার ওই যে ছোট ভ্যাকসিন পোস্ট করে এরা তো যায় না। না জাস্ট অনলি শুধু ওই যে লোকাল ব্র্যান্ড মেডিসিন ছোট ছোট করে জি জি। বুঝতে পারছেন এই ইনস্ট্রুমেন্টে যায় না মেডিকেল ইকুইপমেন্টস ইনস্ট্রুমেন্টস না, না। বাট স্টিল আমরা তো অনেক আগে আছি তাই না আমাদের ফার্মাসিউটিক্যালস এর দিকে তো আমরা মানে দিস একটা আমাদের মানে বলার মতো একটা উল্লেখযোগ্য একটা বর্তমানে অথচ অনেক বড় মার্কেট, এই যে সিমেন্স বিশাল মার্কেট আছে 3M কোম্পানির বিশাল মার্কেট। বিশাল না Medical জন্য তো yeah, অনেক yeah. এটার জন্য you need a lot of amount to invest in R&D Right, research and right, development আর এটা ওই আর ওই ওই ওইটা- অ্যামাউন্ট ইনভেস্ট করার মতো কিন্তু না, আমাদের না, ক্যাপাবিলিটি আর এটা স্যার কি এটা টেকনিক্যাল মার্কেট আপনি দিয়ে আমি পরিমাণ জানেন না এটা আলাদা করতে হবে। এখানেও R&D মার্কেট হয় ছোট, মার্কেট ছোট। হ্যাঁ এক্স্যাক্টলি মার্কেট ছোট বাট এখানে কিন্তু হাই ভ্যালু high এখানেও R&D হয় আমাদের ফার্মাসি অবশ্যই R&D হয় R&D আছে। বাট হইলেও বাট ওটা হচ্ছে যে ওই কেমিক্যাল লেভেলে আর কি যেটা হয় বাট ওই ইনস্ট্রুমেন্ট লেভেলে এখন না, না, হয়ে যায় না সেটাই একটি মলিকুলে আমাদের দেশে অচল নাই, শুধু ভ্যাকসিন গুলো ইয়াটা বানায়, ওই প্যারাসিটামলটা বানায়, আর বাকি সবাই হচ্ছে বাইরে থেকে নিয়ে, সেখানে একটি ইয়ে আছে। তো চলেন নামাজটা পড়ে এসে প্যারাসিটামল কি ইম্পোর্ট করে? র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট সবাই। তো নামাজটা পড়ে এসে আমরা প্যারাসিটামল দুটো দেয়, ভ্যাকসিন করে ইয়ে দেয় আমি শিওর। গণস্বাস্থ্য গণস্বাস্থ্য ভ্যাকসিন কো ইয়াটা আচ্ছা এই রমেটের আপনিও তো তাহলে আবার চলে যাবেন নাকি হ্যাঁ, তাহলে কয়জন আছে হ্যাঁ তিনজন না তা আসেন নামাজ পড়ে আসেন তাহলে। আমার অ্যাটেন্ডেন্স স্যার একটু এই ক্লাস হ্যাঁ তিনজন এই attendance ব্যাপার না। ঠিক আছে আসছে আসবে না না ইনশাআল্লাহ একটু কাজ থাকে স্যার, ওই যে মাগরিবের পরে আসলে ফ্যামিলি হলো বাইরে তো হয় না, এর পরে দেখা গেল এই যে ফ্যামিলি এটা করে গেলে পরে আর আপনি ওই সময় না যাবেন না সারা রাতে থাকে না। সাড়ে ছটাতে বাসে যেতে 8:30 বাজে না আমার পাশে এখানে আপনার আগের ইউনিভার্সিটির পাশে। ও আচ্ছা আচ্ছা বাটটা আমি তো ফোন করছি, আমার কানাডা ইউনিভার্সিটিতে এডমিশন না নিলে আমার আসতে হতো না, বাসার উপর আর নিচে বুঝি নাই কোথায় কানাডা ইউনিভার্সিটি কেন কানাডিয়াতে যাবেন কেন ওটা শুনলে আমি তো করে থাকি আচ্ছা, আচ্ছা। ও মানে কানাডিয়ানের উপরে থাকে হ্যাঁ, উপরে। ও আচ্ছা আচ্ছা স্টুডেন্ট নাই খুব বেশি। আমার তো হচ্ছে আমি তো এই যে ক্লাস নিই ব্যাকে ক্লাস নিই আমার পাশেই তো দুটো তো হলো স্যার আমাদের আমরা নিয়ে নিতে থাকি না আমাদের কোনো বড় বিশাল যে বড় বড়। নামাজ শুরু হয়ে যাবে। আচ্ছা কি হবে ব্র্যাকেট আছে ডিএডি থাকে হ্যাঁ ব্র্যাকেট আপনি ডিএডিতে হ্যাঁ। ক্লাস নাম্বার ব্র্যাকেট বা পাঁচটা ও, পুরো তাই না? হ্যাঁ এই যে এখন আমি শুরু করে চেক করতেছি আমি বলছি, আমি এখানে থাকি। মানে এই নেক্সট চ্যাপ্টার এখন আপাতত মহাকালীতে ক্লাস নেই মহাকালীতে যাই গুগলে কত রাতে ভাই, আপনার আগে দিলে হবে না। বুঝলি ভাই? আমি আপনার আগে দিলে কিন্তু আমার